আমাদেরকে আলোচনা করার কথা মনে হয় স্যার। আচ্ছা, অ্যাপ্লিকেবিলিটি অফ ভ্যাট। ওকে, উইথ হোল্ডিং ভ্যাট। উইথ হোল্ডিং ভ্যাট। ওকে, ফাইন। তাহলে তো আমরা হোয়াট ইজ ভ্যাট, মানে ভ্যাট registration that we have so far we have completed. Then we have জি completed center registration, huh? জি Unit স্যার। registration, then voluntary registration, huh? Cancellation of VAT. So we have already completed so far. Then we have started, could be, let's see, let's share the screen first. So the uh, accounting transaction, how it has been recorded, already discussed, no? So, and the different stage of VAT, হ্যাঁ, ভ্যাট কোন কোন স্টেজে কিভাবে পেমেন্ট হয় সেটা মনে হয় আমরা ডিসকাস করেছিলাম। ওকে, এই উইথ হোল্ডিংটাই বাকি আছে, তাই না? জি এখান স্যার। থেকেই না? জি স্যার, এটা শুরু করছিলেন আর কি অল্প করে, ওকে, অ্যাপ্লিকেবিলিটি আর কি দেখানোর কথা ছিল। অ্যাপ্লিকেবিলিটি, ওকে, ফাইন। তাহলে আমরা এখান থেকে শুরু করি, লেটস স্টার্ট ইট হিয়ার। ওকে, withholding entity. What is the meaning of withholding entity? So withholding entity means those who have a legal status. একটা সংস্থা যেটার একটা লিগ্যাল স্ট্যাটাস পায় তাকে আমরা এন্টিটি বলি। যেমন কোম্পানি ইজ এ লিগ্যাল স্ট্যাটাস। তারপর হলো গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইট হ্যাজ এ লিগ্যাল স্ট্যাটাস। সো এন্টিটি তাদেরকে বলছি। এন্টিটি মিনস উইথহোল্ডিং এন্টিটি মিনস the NBR has given authority to withhold VAT at source. ওকে, তার মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে সকল সংস্থাগুলোকে ভ্যাট ডিডাকশন করার অথরিটি দিয়েছে তাদেরকেই আমরা বলতেছি উইথ হোল্ডিং এন্টিটি। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, জানেন স্যার, ভ্যাট রেজিস্ট্রেশন আছে তাদেরকে বোঝায়। যাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে তাদেরকে কিন্তু বোঝাচ্ছে না। দেখছেন, যাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে তাদেরকে বোঝাচ্ছে না। যে সকল সংস্থাগুলোকে এনবিআর ডিডাকশন করার পারমিশন দিয়েছে, অথরিটি দিয়েছে, রেসপন্সিবল করেছে, তাদেরকে আমরা বলতেছি উইথ হোল্ডিং এন্টিটি। তাহলে কাদেরকে বলতেছি? তা এখানে আমাদের এই বলা আছে কাদেরকে বলছি। যেমন হলো গভর্নমেন্ট এন্টিটি ইজ এ উইথ হোল্ডিং এন্টিটি। গভর্নমেন্ট এন্টিটি বলতে কাকে বোঝাচ্ছি? যতগুলো মিনিস্ট্রি আছে, যতগুলো মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ এডুকেশন, তাই না? এইগুলো হলো গভর্নমেন্টের সংস্থা। তারপর হলো আহ, ওর আন্ডারে অনেকগুলো আবার সাব সেক্টর আছে। যেমন হলো গভর্নমেন্টের কিছু অ্যাসোসিয়েশন আছে, মানে পার্টলি গভর্নমেন্ট আর কি। যেমন হলো ওই যে আমাদের অটোনোমাস বডি যেটাকে বলি আমরা, ইজ এ পার্ট অফ এন উইথ হোল্ডিং এন্টিটি। তারপর হলো আছে হলো সিটি কর্পোরেশন ইজ অলসো এন গভর্নমেন্ট এন্টিটি। পৌরসভা, কাউন্সিল, হ্যাঁ, অল আর দ্য পার্ট অফ গভর্নমেন্ট এন্টিটি। তার মানে গভর্নমেন্ট সংস্থাগুলোকে এনবিআর ক্ষমতা দিয়ে দিল যে তোমরা যে সকল বিল পাবা, যে সকল ইনভয়েস পাবা, সেখানে যদি ভ্যাট ডিডাকশনের প্রশ্ন আসে, ভ্যাট অ্যাপ্লিকেবল হয়, তাহলে তোমার দায়িত্ব হলো ভ্যাটটাকে ডিডাক্ট করা। ক্লিয়ার?
ক্লিয়ার? আমরা আরেকটু ডিটেলস যাচ্ছি। ওকে স্যার। ওকে, দেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও, ইজ অলসো পার্ট অফ এ উইথ হোল্ডিং এন্টিটি। এদেরকেও এনবিআর ক্ষমতা দিয়েছে। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সাধারণত দুইটা জায়গা থেকে পারমিশনটা পায়। একটা হলো এনজিও অ্যাফেয়ার ব্যুরো, আরেকটা হলো ডিরেক্টর অফ জেনারেল অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অথবা এনজিও অ্যাফেয়ার ব্যুরো। এই দুইটা সংস্থা আছে, মন্ত্রণালয় আছে, যে মন্ত্রণালয় থেকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসেবে কোনো একটা এনটিটি রেজিস্ট্রেশন পায়। কেউ যদি এনজিও করতে চায় তাহলে আইদার তাকে এনজিও অ্যাফেয়ার ব্যুরো থেকে রেজিস্ট্রেশন নিতে হবে, নয়তোবা সোশ্যাল ওয়েলফেয়ার কাছ থেকে রেজিস্ট্রেশন নিতে। তো তারাও একটা উইথ হোল্ডিং এন্টিটি। লিমিটেড কোম্পানি, তো যত লিমিটেড কোম্পানি আছে সবগুলোই উইথ হোল্ডিং এন্টিটি হিসেবে এনবিআর বলে দিচ্ছে যে তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা যখনই বিল পাবা বিল থেকে ভ্যাট ডিডাকশন করে রাখবে যদি সেটার উপর ভ্যাট অ্যাপ্লিকেবল হয়ে থাকে। লিমিটেড কোম্পানি কুড বি এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, ওকে, and it's also include branch office and liaison office. তো লিয়াজন অফিস ও ব্রাঞ্চ অফিসকেও লিমিটেড কোম্পানি আন্ডারে ইনক্লুড করা হয়েছে। তারপর কি আছে? এডুকেশনাল ইনস্টিটিউশনস ফর সেকেন্ডারি লেভেল, তার মানে মাধ্যমিক লেভেল থেকে যে যতগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন আছে বা এর উপরে যে সকল ইনস্টিটিউশন আছে তাদেরকেও আমরা উইথ হোল্ডিং এন্টিটি হিসেবে স্বীকার করতেছি এবং এনবিআর এদেরকে ক্ষমতা দিয়েছে ডিডাকশন করা। তার মানে প্রাইমারি লেভেলে যারা আছে, যে সকল প্রতিষ্ঠান মানে এডুকেশন ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু উইথহোল্ডিং এন্টিটির আওতায় পড়লো না। ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি or similar financial institution like NBFI, হ্যাঁ, তাদেরকেও আমরা উইথহোল্ডিং এন্টিটির হিসেবে নিয়ে আসলাম। তো জানলাম কারা কারা তাহলে উইথহোল্ডিং এন্টিটি: গভর্নমেন্ট এন্টিটি, নন গভর্নমেন্ট এনজিও, লিমিটেড কোম্পানি, educational institution for secondary level, and bank, insurance and other company. All are withholding. গভর্নমেন্ট এন্টিটি যেগুলো আমরা বলতেছিলাম, যে গভর্নমেন্ট এন্টিটি, a government or any ministry's division or attached department, semi-government or entity or autonomous body, state-owned enterprise or local authority council or similar organization। যেমন হলো প্রথমে যেটা বলছিলাম হলো গভর্নমেন্ট অফ or any its ministry division and attached department, যেমন হলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ পাওয়ার, পাওয়ার সেল, ওই যে ডিভিশন চলে গেছে, পাওয়ার ডিভিশনের মধ্যে মিনিস্ট্রি অফ পাওয়ারের মধ্যে বা মিনিস্ট্রি অফ পাওয়ার এনার্জি, হ্যাঁ, ওইটার আন্ডারে আবার আছে পাওয়ার সেল, অথবা আছে হলো আহ, আহ, পল্লী বিদ্যুৎ বোর্ড, মানে ডিপার্টমেন্ট, তাই না? তারপর হলো বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এই যে ডিপার্টমেন্ট, এরাও কিন্তু এখন মানে এদেরকেও নিয়ে আসছে গভর্নমেন্ট এন্টিটি। আর সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন কোনগুলো? সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন বা অটোনোমাস বডি, যেমন হলো আমাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অফ বাংলাদেশ, তারপর ইনস্টিটিউট অফ কি আছে যেন আইএসসিএস, মানে কোম্পানি সেক্রেটারি, হ্যাঁ। তো এরকম আরো ইনস্টিটিউট যেগুলো আছে, যেগুলো গভর্নমেন্ট ওন করে বাট রান বাই দেয়ার অর্গানাইজেশন, মানে তাদের নিজস্ব কাঠামোর মাধ্যমে, নিজস্ব মাধ্যমে, সরকারি কর্মকর্তা না এখানে, তাদের নিজস্ব কর্মকর্তার মাধ্যমে, যেটা কিন্তু এটা ওন বাই গভর্নমেন্ট, গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট, যেমন হলো বিজিএমইএ, বিকেএমইএ, হ্যাঁ, অটোনোমাস বডি। স্টেট ওন এন্টারপ্রাইজ, যেগুলো মালিকানা রাষ্ট্র, যে সকল প্রতিষ্ঠানের মালিকানা রাষ্ট্র, যেমন হলো আমাদের কিছু চিনি কল আছে, পাট কল আছে, তাই না, ফ্যাক্টরি আছে, তারপর হলো দে অল আর স্টেট ওন এন্টারপ্রাইজ। যেমন হলো আরেকটা মনে হয় আছে যে ন্যাশনাল টিউব, হ্যাঁ। তো এগুলো হলো স্টেট ওন এন্টারপ্রাইজ, মালিক হলো গভর্নমেন্ট কিন্তু রান বাই থার্ড পার্সন, থার্ড পার্সন মানে রান বাই প্রফেশনাল পিপল, ম্যানেজমেন্ট।
দেন লোকাল অথরিটি কাউন্সিল অর সিমিলার অর্গানাইজেশন। লোকাল অথরিটি কোনগুলো? যেমন হলো সিটি কর্পোরেশন, ঢাকা সিটি, চিটাগং সিটি, বরিশাল সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন। কাউন্সিল অর সিমিলার অর্গানাইজেশন, কাউন্সিল আছে যেমন হলো প্রত্যেকটা সিটি কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন কাউন্সিল থাকে, পরিষদ থাকে, হ্যাঁ। তারপর পৌরসভার, সবই হলো গভর্নমেন্ট। ওকে। অ্যাপ্লিকেবিলিটি, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেবিলিটি অফ উইথহোল্ডিং ভ্যাট। সো আমি যেটা বলতেছিলাম সেটা হলো, এই যে ইনস্টিটিউশন, এই উইথহোল্ডিং এন্টিটি, তারা, তাদের সরকার দায়িত্ব দিয়েছে বা এনবিআর দায়িত্ব দিয়েছে তোমরা ভ্যাট ডিডাকশন করে রাখা। তার মানে এদেরকে ক্ষমতা দেওয়া আছে ভ্যাট ডিডাকশন করা। কেউ একজন কোশ্চেন করেছে যে ভ্যাট রেজিস্ট্রেশন যাদের আছে তারাই কি উইথহোল্ডিং এন্টিটি কিনা, একজন কোশ্চেন করেছে। সো এখন এই ক্যাটাগরিতে যদি তারা পড়ে যায়, তাহলে ডেফিনেটলি দে আর আন্ডার দ্য উইথহোল্ডিং এন্টিটি ক্যাটাগরি। যদি এই ক্যাটাগরি না থাকে তাহলে সে তো উইথহোল্ডিং এন্টিটি না। যেমন হলো, ইন্ডিভিজুয়াল কোনো পার্সন যদি কোনো লাইসেন্স নেয়, ভ্যাট রেজিস্ট্রেশন নেয়, তাহলে কিন্তু সে উইথহোল্ডিং এন্টিটির মধ্যে পড়তেছে না, পড়তেছে? না স্যার। পড়তেছে না। ওই যে কোশ্চেনটার আনসার পেয়ে গেছেন। যেমন হলো, অনেক জি কনসালটেন্ট আছে, ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট আছে যারা ভ্যাট লাইসেন্স নেয় অথবা অন্যান্য লাইসেন্স নেয় কনসালটেন্সি সার্ভিস দেওয়ার জন্য। যেমন ডক্টর, বিজনেস, মানে তার সেবা দেওয়ার জন্য সে একটা লাইসেন্স নেয়, সে একটা চেম্বার করে, সে এবং এবং ভ্যাট রেজিস্ট্রেশনও নেয়। কিন্তু এই ডক্টর কি উইথহোল্ডিং এন্টিটি ক্যাটাগরিতে পড়ছে? না স্যার। তাহলে আনসারটা ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। তো অ্যাপ্লিকেবিলিটি অফ উইথহোল্ডিং ভ্যাট। তাহলে এখন আমরা জানতে চাচ্ছি যে যে সকল প্রতিষ্ঠান ভ্যাট ডিডাকশন করার অথরিটি পেল, কোন বিলগুলোর উপর ভ্যাট কাটবে, কোন বিলগুলোর উপর ভ্যাট কাটতে পারবে না বিল পেলে। আমি বুঝাতে পারতেছি? সোফার কোনো জি কোশ্চেন স্যার। আছে? ওকে, কোনো কোশ্চেন নাই। স্যার স্টোরড ওনারশিপ যেটা ওই যে বললেন স্যার গভর্নমেন্ট ইয়ের, ওইটা আরেকবার একটু বলেন। তোর ওনারশিপ মানে বুঝি নাই। আর এর আগের স্লাইডটা স্যার যেটা শেষ করলেন আর কি, ওই যে গভর্নমেন্ট মানে অর্গানাইজেশন মানে কি জানি। ও স্টেট ওন এন্টারপ্রাইজ। জি স্যার, জি স্যার। স্টেট ওন এন্টারপ্রাইজ, স্টেট ওন এন্টারপ্রাইজ গুলো কোনগুলো? স্টেট ওন এন্টারপ্রাইজ, সরকার, সরকারের আন্ডারে, রাষ্ট্রের আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো মালিক হলো রাষ্ট্র, কিন্তু কোনো সরকারি কর্মকর্তা সেই প্রতিষ্ঠানগুলো অপারেট করে না। সেই সকল প্রতিষ্ঠানকে বলতেছি আমরা স্টেট ওন এন্টারপ্রাইজ। যেমন হলো, সরকারের অনেক জুট ফ্যাক্টরি আছে, যেমন হলো সরকারের অনেক সুগার ফ্যাক্টরি আছে, সরকারের অনেক আহ, আরো অনেক কিছু প্রতিষ্ঠান আছে, মানে তেলের কিছু ফ্যাক্টরি আছে, রিফাইনিং অয়েল। এগুলো ওন বাই গভর্নমেন্ট, বাট রান বাই সেপারেট ম্যানেজমেন্ট বডি। যেমন ব্যাংক, সরকারি কিছু ব্যাংক আছে, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, তাই না? আছে না? জি স্যার আছে। তা এই প্রতিষ্ঠানগুলো কে চালাচ্ছে? এই প্রতিষ্ঠানগুলো কিন্তু চালাচ্ছে অন্য কোনো, মানে ম্যানেজমেন্ট বডি, তারা কিন্তু সরকারি কর্মকর্তা না। পুরো প্রতিষ্ঠানতে চালাচ্ছে হলো অ্যাপয়েন্টেড এমপ্লয়ির মাধ্যমে। সরকারি অ্যাপয়েন্ট দিচ্ছে, কিন্তু তারা সরকারি কর্মকর্তার মধ্যে না। আবার অনেক সময় সরকারও অ্যাপয়েন্টমেন্ট দেয় না, মানে রাইট, মানে মানে টপ ম্যানেজমেন্ট বডিতে অ্যাপয়েন্টমেন্ট দেয়। ওই টপ ম্যানেজমেন্ট বডি অন্যান্য লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, যেমন ব্যাংকগুলো। তারপর হলো যেটা বললাম হলো চিনি কল,
পাটকল, সেগুলো কিন্তু চালায় হলো কোনো বেসরকারি প্রতিষ্ঠান। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু মালিক হলো সরকার, ওকে দায়িত্ব দিয়েছে তুমি এই ফ্যাক্টরিটা চালানোর জন্য। এইগুলো প্রতিষ্ঠানকে আমরা বলতেছি স্টেট ওন এন্টারপ্রাইজ। যেমন ইস্টার্ন রিফাইনারি অয়েল, এটার মালিক হলো সরকার। যমুনা অয়েল, মালিক হলো সরকার, মানে অয়েল যেগুলো দিয়ে, কিন্তু রান করতেছে কারা? কোনো একটা আহ ব্যক্তিবর্গ মিলে এটাকে চালাচ্ছে, যে যাকে সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে তুমি, তোমাকে দিলাম 10 বছরের জন্য এটাকে চালাও, বা 5 বছরের জন্য এটা তুমি চালাও, আমাকে তুমি প্রফিট বুঝিয়ে দিবে। যেমন হলো আহ, আহ, হ্যাঁ এইটি স্টেট ওন এন্টারপ্রাইজ। আরো আছে যেমন হলো ডেসকো, যেমন ঢাকা ইলেকট্রিক সিটি কর্পোরেশন, হ্যাঁ, স্টেট ওন এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানি। কিন্তু চালাচ্ছে কে? ম্যানেজমেন্ট। ওখানে যতগুলো এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, বাট দে আর নট দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, দে আর সেপারেট এঙ্গেজ, মানে সেপারেট এঙ্গেজমেন্ট দেয়ার। ওকে, এবার বুঝে গেল? জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, তো আমরা যেটা ছিলাম যে এই যে দেওয়া হলো যে উইথ হোল্ডিং এন্টিটি হিসেবে তাদেরকে যে দায়িত্ব দিল ভ্যাট ডিডাকশন করে রাখার। এখন কোন বিলগুলো থেকে ভ্যাট ডিডাকশন পড়বে আর কোন বিলগুলো থেকে ভ্যাট ডিডাকশন করবে না, সেটা আমরা এই এইখানে বলা আছে। প্রথমে বলা আছে কি, যে সকল পণ্যের উপর 15% ভ্যাট ইম্পোজ করে বিলটা ইস্যু করা হয়েছে, যে সকল পণ্যের উপর 15% ভ্যাট ইম্পোজ করে বিল করা হয়েছে, এবং এই বিলটা যদি কোনো উইথহোল্ডিং এন্টিটি রিসিভ করে, তার মানে বিল করেছে কাকে? কোনো উইথহোল্ডিং এন্টিটিকে, কোনো একটা লিমিটেড কোম্পানিকে বিল করেছে একজন, মানে বিল করেছে কেন, তার মানে সে তার জন্য একটা পারচেস, তাই না, উইথহোল্ডিং এন্টিটির জন্য। এখন সেই বিলটার উপর যদি ভ্যাট, ওই প্রোডাক্টটার উপর যদি 15% ভ্যাট ইম্পোজ করা থাকে, তাহলে নো বিডিএস, মানে ভ্যাট ডিডাকশন করতে হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার আরেকবার স্যার একটু বলেন। আপনি একটু বলবেন একবার? ওকে, রাইট বলছি যে কি বললো, উইথহোল্ডিং এন্টিটিকে বললো, দায়িত্ব দিল প্রথমে ভ্যাট ডিডাকশন করা। এখন তারা তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতেছে, সেবা দিচ্ছে, মানে কিনতেছে কোম্পানি। যদি ধরেন একটা লিমিটেড কোম্পানি, তার মানে লিমিটেড কোম্পানি হলো উইথহোল্ডিং এন্টিটির আন্ডারে পড়ছে, তাই না? তার মানে সে যত ধরনের বিলই পাবে, প্রথম কথা হলো যেহেতু সে উইথহোল্ডিং এন্টিটি, তাকে রেসপন্সিবিলিটি দিয়েছে এনবিআর যে তুমি বিলটাকে ভ্যাট কেটে রাখার, তাহলে তার প্রথম কাজটা হলো ভ্যাটটা কেটে দেয়। এখন কোন বিল থেকে কাটবে এবং কোন কোন কোনগুলো বিল থেকে কাটবে না, সেটা এখানে ক্লিয়ার করে দিছে। কি ক্লিয়ার করেছে? যে সকল পণ্য উপর ভ্যাট 15% অ্যাড করে বিল করা হয়েছে, তখন সেই সকল বিলগুলোর উপর বিডিএস অ্যাপ্লিকেবল হচ্ছে না। এখন বুঝে গেল? একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, জি স্যার। স্যার এসআরওটা কি? বলছি, একটা এক্সাম্পল দিই, তারপরে এছাড়া তো বলছি। ওই আহ, যেমন ইলেকট্রিসিটি বিল, অথবা না আগে পণ্যটাই বলি, হ্যাঁ, পণ্য। যেমন হলো আহ, আপনি আহ, পণ্যের উপর 15% ভ্যাট করতে আসেন, একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, আপনি একটা গাড়ি কিনছেন, হ্যাঁ, আপনার একটা কোম্পানি, লিমিটেড কোম্পানি, সে একটা গাড়ি পারচেস করেছে।
যে গাড়ি ম্যানুফ্যাকচারার বিলটা যখন করেছে, তখন ওই বিলটার উপর গাড়িটার দাম যদি ধরেন 1 crore টাকা হয়, তাহলে সে 15% ভ্যাট অ্যাড করে 1,15,00,000 টাকা বিল করেছে। ক্লিয়ার? জি স্যার। এখন এই বিলটা পেলো কে? একটা লিমিটেড কোম্পানি, কারণ গাড়িটা কিনতেছে ওই লিমিটেড কোম্পানি। তো অ্যাকাউন্টেন্ট, যে কোম্পানি যে অ্যাকাউন্টেন্ট, এখন তার দায়িত্ব ভ্যাটটা কাটা কি কাটা না। যেহেতু বিলটা 15% ভ্যাট অ্যাড করে করেছে, তাহলে এই অ্যাকাউন্টেন্ট সেই বিলের উপর কোনো ভ্যাট ডিডাকশন করবে না। তার মানে সে ওই ম্যানুফ্যাকচারারকে 1,15,00,000 টাকার পেমেন্ট করবে। ক্লিয়ার? ট্যাক্সের ইস্যু এখানে বলতেছে না, ট্যাক্স যদি ডিডাকশন হয় ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, আমরা ভ্যাটটা নিয়ে কথা বলছি। ওকে? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন ক্লিয়ার। প্রোভাইডেড প্রোভাইডেড দ্য ম্যানুফ্যাকচারার, যিনি বিলটা করলো, হি হ্যাজ টু প্রোভাইড ট্যাক্স ইনভয়েস, যেটাকে বলতেছি আমরা 6.3। ওকে? তাকে অবশ্যই ট্যাক্স ইনভয়েস এবং চালানের কপি দিতে হবে। ওকে? জি স্যার। ফর গুডস অফ থার্ড স্কেজুল, রিডিউস রেট অর স্পেসিফিক অ্যামাউন্ট রেট, আমরা মনে হয় প্রথম সেশনে বলেছিলাম তিনটা স্কেজুলের কথা, মানে ফার্স্ট স্কেজুল, সেকেন্ড স্কেজুল এন্ড থার্ড স্কেজুল। প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল ও তৃতীয় তফসিল। প্রথম তফসিলে কি সকল পণ্য বা সেবার কথা বলা আছে? প্রথম তফসিলে বলা আছে হলো এক্সেম্পটেড গুড অর সার্ভিসেস, মানে যে সকল পণ্যের উপর কোনো ভ্যাট নাই বা সেবার উপর ভ্যাট নাই, সেইগুলোর লিস্ট দেয়া আছে হলো প্রথম তফসিলে। দ্বিতীয় তফসিলে দেওয়া আছে যে সকল পণ্যের উপর সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে, মানে এডিশনাল ডিউটি ট্যাক্স দিতে হবে, সেই সকল পণ্যের লিস্টটা দেওয়া আছে কোথায়, কোন তফসিলে? সেকেন্ড তফসিলে, মানে দ্বিতীয় তফসিলে। আর তৃতীয় তফসিলে এই ওই সকল পণ্য বা সেবার কথা বলা আছে যারা রিডিউস রেটে দেয়, মানে অথবা স্পেসিফিক অ্যামাউন্ট ট্যাক্স দেয়। যেমন হলো রিডিউস রেট মানে হলো 15% না, লেস দেন 15%। ওকে? একটা দুটো কথা বলি, মানে তাহলে ক্লিয়ার হবে। যেমন হলো ল্যান্ড ডেভেলপিং কোম্পানি, তারা হলো রিডিউস রেটে ভ্যাট দেয়। তাদের জন্য ভ্যাট হলো এখন মনে হয় 5%, আগে 1.5 ছিল, এখন মনে হয় 5%, এরকম। এক- একটা মিনিট, হ্যাঁ। ওকে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি বললাম যে তৃতীয় তফসিলে সে সকল পণ্য বা সেবার যারা হলো রিডিউস রেটে ভ্যাট দেয়, যেমন হলো সরবরাহকারী মানে সাপ্লায়ার, তারা ভ্যাট দেয় হলো 7.5%।
তারা কিন্তু 15% রেটে ভ্যাট দেন। এই কথাগুলো কোথায় বলা আছে? তৃতীয় তফসিলে সেবাগুলো কথা বলা আছে। যেমন ছাপাখানা মানে প্রিন্টিং প্রেস, তারা মনে হয় 10% মনে হয় ভ্যাট দেয়, নট 15%। তারপর হলো এরকমই মনে হয় আরো, এরকম লিস্ট আছে প্রায় অনেক। যেমন আইটি ফার্ম, আইটিএস মানে ইনফরমেশন টেকনোলজি এনেবল সার্ভিস, তারা হলো 5% ভ্যাট দেয়, নট 15%। সো এই ধরনের সেবা বা পণ্য যেটা লিস্ট দেওয়া আছে তৃতীয় তফসিলে, যারা রিডিউস রেটে ভ্যাট দেয়, ওইখানে কিন্তু কিছু কিছু পণ্য বা সেবা 15%ও আছে, কিন্তু ওরা তৃতীয় তফসিলের আন্ডারে পড়ে। যেমন হলো তৃতীয় তফসিলে অডিট ফার্মের কথাও বলা আছে, বা কনসালটেন্সি ফার্মের কথাও বলা আছে, বা ল ফার্মের কথাও বলা আছে, কিন্তু তাদের ভ্যাট রেট হলো 15%। তারা কিন্তু রিডিউস, কিন্তু আলটিমেটলি তারা রিডিউস রেটেই ভ্যাট দিচ্ছে, মানে যেহেতু তৃতীয় তফসিলে এদের নামটা দেওয়া আছে, কিন্তু 15%। তো যেহেতু তৃতীয় তফসিলে এদের নাম দেওয়া আছে, তারা ওই স্পেসিফিক অ্যামাউন্ট বা রিডিউস রেটের ভ্যাটের ক্যাটাগরিতে পড়ে। এই ধরনের সেবা যদি কোনো লিমিটেড কোম্পানি বা উইথহোল্ডিং এন্টিটি ইনভয়েস রিসিভ করে, তাহলে বিডিএস অ্যাপ্লিকেবল, মানে ভ্যাট ডিডাকশন করতে হবে। ক্লিয়ার? জি স্যার। দ্বিতীয় তফসিলটা আরেকবার একটু বলেন তো। দ্বিতীয় তফসিল, জি স্যার, প্রথম আর তৃতীয়টা শুনছি, দ্বিতীয়টা মনে হয় একটু হ্যাঁ নেট। আবার মানে আমরা এখন তৃতীয় তফসিলটা বুঝলাম। তৃতীয় তফসিলটা আমি লিস্ট গুলো কারা কারা আছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো ওইখানে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এই এই সেবা বা পণ্য যারা নেট নিয়ে ব্যবসা করে, তারা রিডিউস রেটে ভ্যাট দিচ্ছে, এবং এবং এরা যদি কোনো কোম্পানিকে, লিমিটেড কোম্পানি বা উইথহোল্ডিং এন্টিটি রিলেটেড কোনো প্রতিষ্ঠানকে পণ্য বা সেবা সরবরাহ করে, তাহলে ওই উইথহোল্ডিং এন্টিটি তাদের হয়ে ভ্যাটটা কেটে রাখবে। আচ্ছা, তারপর প্রথম তফসিলে কি বলা আছে? এক্সেম্পটেড গুড অর সেবা, যেগুলো, যে সকল পণ্য বা সেবা ভ্যাট করমুক্ত, করমুক্ত মানে এক্সেম্পটেড। যেমন হলো সেবার মধ্যে আছে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তারপর হলো চ্যারিটেবল ইনস্টিটিউশন আছে। হ্যাঁ, এগুলো হলো ওই প্রথম তফসিলে বলা আছে। আর পণ্য কি আছে? যেমন হলো কৃষি জাতীয় পণ্য, চাল ডাল, কৃষি পণ্য। হ্যাঁ, এগুলো কিন্তু কোথায় বলা আছে? প্রথম তফসিলের লিস্টে দেওয়া আছে। তো এই লিস্টও আমি দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এরা এই সকল পণ্য বা সেবা এক্সেম্পটেড, করমুক্ত, তারা কোনো ভ্যাট দেয় না। তার মানে এই ধরনের পণ্য বা সেবা যদি আপনি ক্রয় করেন, কোনো উইথহোল্ডিং এন্টিটি যদি ক্রয় করে, তাহলে বিডিএস অ্যাপ্লিকেবল হচ্ছে না। ক্লিয়ার? একজন বলতে হবে কোশ্চেন মনে হয়। করেছেন। জি স্যার, হ্যাঁ, ক্লিয়ার। একজন বলতে কোশ্চেন হবে। করেছেন সেকেন্ড স্কেজুল। সেকেন্ড স্কেজুলে কি আছে? সেকেন্ড স্কেজুলে আছে হলো সাপ্লিমেন্টারি গুড বা সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক মানে এমন কিছু কিছু পণ্য আছে, যে সকল পণ্যের উপর এনবিআর ইন এডিশন আরো ডিউটি ইম্পোজ করে। যা আছে ডিউটি, ভ্যাট, কাস্টম যাই আছে, তার সাথে ইন এডিশন কিছু ডিউটি ইম্পোজ করে, যেটাকে আমরা বলি সাপ্লিমেন্টারি ডিউটি। এই সকল লিস্টটা বলা আছে, এই সকল পণ্য বা সেবার লিস্টটা দেওয়া আছে হলো সেকেন্ড স্ক্যাজুলে, মানে দ্বিতীয় তফসিলে। মানে এই ধরনের পণ্য বা সেবাকে সরকার ডিসকারেজ করে ইম্পোর্ট করার জন্য, কিন্তু এই পণ্যগুলো আবার আমাদের দরকারও আছে। যেমন হলো লাক্সারি গাড়ি, মানে ভেহিকেল, গাড়ি মানে আপনি যদি বলেন যে গাড়ি, তো দুই ধরনের গাড়ি আছে, সিডান কারও আছে, আবার জিপ কারও আছে, হার্ড জিপ কারও আছে।
তো সিডান কারের জন্য সাপ্লিমেন্টারি ডিউটি আছে, আবার হার্ড জিপের জন্য সাপ্লিমেন্টারি ডিউটি আছে। হয়তো ডিউটির পরিমাণটা বেশি আর কম। সাপ্লিমেন্টারি ডিউটি স্টার্ট ফ্রম 15% টু 300%। ওকে, যেমন চকলেট, ইম্পোর্টেড চকলেট বা ইম্পোর্টেড মিল্ক, এগুলো তো দেশেই তো মিল্ক বা চকলেট পাওয়া যায়। তাহলে তুমি যদি ইম্পোর্ট করে নিয়ে আসো, বা কুকারিস আইটেম, দেশেই তো আমাদের বিস্কিটের ফ্যাক্টরি আছে। এখন তুমি যদি বাইরের বিস্কিট খেতে চাও, ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ হ্যাভ টু পে এডিশনাল ট্যাক্স বা এডিশনাল ডিউটিস। দ্যাট দ্যাট লিস্ট ইজ গিভেন ইন দ্য সেকেন্ড স্কেডিউল। ক্লিয়ার এখন? জি স্যার, এটা এই আমরা বলতে পারি যে স্যার ইম্পোর্ট করে যেগুলো আনা হয় সেগুলোর মধ্যে বিশেষ করে সাপ্লিমেন্টারি ডিউটিটা অ্যাড করা হয় মনে হয় স্যার। হ্যাঁ, ইম্পোর্ট করে যেগুলো লাক্সারিয়াস পণ্য, মানে আহ, স্যার, ব্যয়বহুল পণ্য। হ্যাঁ, স্যার ধরুন স্যার বিলাসবহুল পণ্য স্যার যখন ক্রয় করলে স্যার তখন শুল্ক। হ্যাঁ, বিলাসবহুল পণ্য ক্রয় করলে সেটার উপর আপনাকে সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে। হ্যাঁ, 1 মিনিট। স্যার শুনতাম স্যার শুল্ক বেশি দেওয়া হয় 150% বা এরকম, কিন্তু স্যার ব্যাটও কি বেশি দিতে হয় এটা তো স্যার শুনি নাই। হ্যালো স্যার। জি, সরি, আমি একটু পানি আনতে গেছি। ও, আর স্যার বলছিলাম স্যার বিলাসবহুল পণ্য যখন ক্রয় করে বিদেশ থেকে স্যার শুনছি যে আমরা শুল্ক নাকি 150% দিতে হয়, কিন্তু স্যার ব্যাটও যে বেশি দিতে হয় এটা তো স্যার শুনি নাই। শুল্ক 150%, মানে ওটাই হলো সাপ্লিমেন্টারি ডিউটি। ভ্যাট তো আছেই, ঠিক আছে, ভ্যাট আছে, কাস্টম ডিউটি আছে, সবই আছে, কিন্তু ইন এডিশন তাকে আরো ডিউটি দিতে হচ্ছে, সেটাকে আমরা বলতেছি সাপ্লিমেন্টারি। এস আরও কি? এসআরও বলতেছি, হ্যাঁ। এসআরও হলো স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার। এসআরও, এনবিআর বছরের মাঝে মাঝে সময় ওটা নিয়ে যাও, বিভিন্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে বিভিন্ন জিনিস বলে, মানে বিভিন্ন ইনস্ট্রাকশন দেয় যে এটা এত ডিউটি, এটা এত, বা এটা চেঞ্জ করলাম, এটা বাড়ালাম, এটা কমালাম। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি হলো, সেই যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে, সেই ইনস্ট্রাকশন গুলো এসআরও এর মাধ্যমে দেয়, স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার। দেখা গেছে এখন মনে করেন আমার আহ, আহ, দেশে আহ, একটু তেলের সংকট পড়েছে। তখন এনবিআর চিন্তা করলো যে যেহেতু তেলের একটা সংকট আছে, বা চিনির একটা সংকট পড়েছে, তখন এনবিআর চিন্তা করলো যে চিনির উপর তো সাধারণত এত পরিমাণ ট্যাক্স ভ্যাট আছে বা ডিউটি আছে। ওকে, বছরের মাঝখানে সে রেটটা চেঞ্জ করে দিল, বললো যে যে এখন চিনির উপর পার্সেন্টেজ, মানে ডিউটি এত হবে, 10% না, এখন হয়ে যাবে 3% বা 4%। এই যে কমায় দিল, এটা তো মাঝখানে করতেছে, বছরের মাঝের সময়। তখন যেটা করে সেটার জন্য একটা অর্ডার দেয়, সেই অর্ডারটার নাম হলো স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার। আবার যদি মনে করে যে না, চিনি এখন বেশি হয়ে গেছে, লোকাল চিনি কোম্পানিগুলো সার্ভাইভ করতে পারতেছে না, তখন সে আবার ডিউটি বাড়ায় দিয়ে বলতেছে যে ইম্পোর্ট বন্ধ, মানে ইম্পোর্ট কে ডিসকারেজ করতেছে, এভাবে কন্ট্রোল করতেছে প্রাইসকে, এভাবে প্রাইসকে কন্ট্রোল করে, মানে বা কোন একটা ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন গুলো দেয়, সেই ইনস্ট্রাকশন গুলোই আসে হলো থ্রু এসআরও। ক্লিয়ার? জি স্যার। For other service at a rate of 15%, so no BDS. Okay, now
যেগুলো সেবার উপর 15% ভ্যাট, সেটার উপরও আমরা বিডিএস অ্যাপ্লিকেবল হবে না, provided that he has to provide 6.3 and চালান copies. Exempted good already বলছি, নো বিডিএস। জিরো রেটেড সাপ্লাই সেকশন 21 এ বলা আছে জিরো রেটেড সাপ্লাই, সেটার উপরও নো বিডিএস, মানে বিডিএস অ্যাপ্লিকেবল হবে না। সো জিরো রেটেড সাপ্লাইটা আমরা ডিসকাস করব, হোয়াট ইজ জিরো রেটেড সাপ্লাই। জাস্ট একটা সেন্টেন্সে শেষ করি। জিরো রেটেড সাপ্লাই হলো ওই ধরনের সরবরাহ বা প্রস্তুত করে পণ্য, যে যে সকল পণ্যের উপর ভ্যাট রেট 0%, বাট এক্সেম্পটেড না। এক্সেম্পটেড হলে তো প্রথম তফসিলে বলা থাকতো, এরা এক্সেম্পটেড না, কিন্তু ভ্যাট রেট হলো 0%। যেমন হলো যারা এক্সপোর্ট করে, এক্সপোর্ট ওরিয়েন্টেড গুডস, সেটার উপর ভ্যাট রেট 0%। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। উইথহোল্ডিং এন্টিটি কালেকশনের কথা বলা আছে, দে আর ডিসকাসিং অ্যাবাউট কালেকশন। ওকে, আমরা এটা খুব কুইকলি যাই। মেনলি আমাদের ওইটাই ইম্পর্টেন্ট ছিল, কালেকশন অফ ভ্যাট এগেনস্ট ইম্পোর্ট অফ সার্ভিস ফ্রম আদার জিওগ্রাফিক্যাল এরিয়া ইন বাংলাদেশ। মানে আপনি যে ভ্যাট কালেকশন করবে, কাদেরকে দায়িত্ব দিচ্ছে ভ্যাট কালেকশন করার জন্য? যদি আপনি কোনো সেবা ইম্পোর্ট করে নিয়ে আসেন, মানে বাইরে থেকে নিয়ে আসেন, বাংলাদেশের বাইরে থেকে কোনো সেবা আপনি ক্রয় করেন, তাহলে কালেকশন কে করবে? ইন মেকিং অফ পেমেন্ট অফ আনরেজিস্টার্ড রিসিভার। আনরেজিস্টার্ড রিসিভার যদি এই সেবাটা যিনি ক্রয় করতেছে সে যদি আনরেজিস্টার্ড সার্ভিস রিসিভার হয়ে থাকে, মানে তার আসলে ভ্যাট রেজিস্ট্রেশন নাই, তাহলে ব্যাংক কেটে রাখবে। দায়িত্ব দিচ্ছে কাকে? ব্যাংকে, এই কোড নাম্বার অনুসারে। আর যারা হলো রেজিস্টার্ড সার্ভিস রিসিভার, মানে যাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে, তাহলে সেই কেটে রেখে ব্যাংকে জমা দিয়ে, এই কোডে জমা দিয়ে ব্যাংকে কপি দিয়ে দিবে। ওকে? ব্যাট আর উইথহোল্ডিং ব্যাট কি আলাদা? ভ্যাট এবং উইথহোল্ডিং ব্যাট কি আলাদা? না, নো। ভ্যাটের পার্ট হলো উইথহোল্ডিং ভ্যাট। ভ্যাট হলো ব্রড মাইন্ডেড, সমস্ত পণ্যে আপনি যদি ভ্যালু অ্যাড করেন ইউ হ্যাভ টু পে ভ্যাট, যেটা আমরা ফার্স্ট লেকচারে বলেছি। whenever you add value you have to pay VAT. এখন উইথহোল্ডিং ভ্যাট বা উইথহোল্ডিং এন্টিটি কি? উইথহোল্ডিং এন্টিটি হলো কাদেরকে দায়িত্ব দিলে কখন কাটবে। ওই যে আমরা বললাম, আমি তো জেনে গেছি, বেসিকটা আমি জেনে গেছি যে ভ্যাট আমাকে দিতে হবে পণ্য বা সেবা বিক্রি করলেই, এবং কিনলে যিনি ক্রয় করবে সে দিবে আসলে ভ্যাট, মানে ভ্যাট উইল বি পেড বাই দ্য ফাইনাল কনজিউমার, কথাটা বলেছিলাম। তাহলে দোজ হু আর দ্য পারচেজার হি উইল পে ভ্যাট। এখন আহ, তার মানে পারচেজার উইল পে ভ্যাট। উইথহোল্ডিং ভ্যাটটা বলছে ইয়েস পারচেজার ইজ পেইং ভ্যাট, কিন্তু উইথহোল্ডিং ভ্যাট হলো ও কেটে রেখে সরকারি কোষাগারে জমা দিয়ে দিচ্ছে। এই দায়িত্ব যে সেলার তো ভ্যাট অ্যাড করে বিল করতেছেই ওই সেবাগুলোর উপর, যে থার্ড স্কেজুলে যারা আছেন এই ধরনের সেবা, তা তো ভ্যালু অ্যাড করে বিল করতেছে। যদি সে উইথহোল্ডিং এন্টিটি হিসেবে পড়ে যায় এবং ওই ক্যাটাগরিতে মধ্যে পড়ে, যদি কাটার অধিকার থাকে তাহার, মানে এই সেবা বা পণ্যটা, তাহলে সে কেটে রাখবে, মানে সে ভ্যাটটা কেটে রেখে সরকারি কোষাগারে জমা দেবে। ক্লিয়ার এখন? জি স্যার। দেন এটা হলো লাইসেন্স, ইস্যুইং লাইসেন্স। ইন কেস অফ ইস্যুইং লাইসেন্স, রিনিউ লাইসেন্স অ্যান্ড রিলেটেড সার্ভিস, হ্যাঁ, তা সে কিভাবে ভ্যাটটা কে কেটে রাখবে, মানে কে ভ্যাটটা দিবে, কালেকশনটা কে করবে, ইনফ্যাক্ট হু উইল কালেক্ট দ্য ভ্যাট। হ্যাঁ, ইন কেস অফ ইস্যুইং লাইসেন্স, it could be a trade license, it could be
business license, it could be factory license, it could be ফায়ার লাইসেন্স, হ্যাঁ, যে কোনো কিছুই হোক না কেন, হ্যাঁ, যে যে সকল প্রতিষ্ঠান যে যে লাইসেন্স গুলো দেয়, যেমন হলো তো সেই ভ্যাটটা কালেকশন করবে, হ্যাঁ, যেমন হলো আহ, কে কালেকশন করবে? গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস বডি, লোকাল অথরিটি। ইনফ্যাক্ট দে আর প্রোভাইডিং দ্য লাইসেন্স, so they will collect VAT in case of issuing license, renew of license, or similar arrangement. Clear? রেভিনিউ শেয়ারিং এর ক্ষেত্রেও কালেকশন অফ ভ্যাট ইন কেস অফ রেভিনিউ শেয়ারিং, রয়্যালটি, কমিশন, চার্জ, ফি, so VAT will be collected at source from the total service amount by the mean of revenue sharing, commission, charge, fee, or any other mean in the line of terms and conditions such issue, registration, or permit. বুঝে, বাই দ্য গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট মানে যদি কোনো গভর্নমেন্ট কোনো লাইসেন্স রেভিনিউ শেয়ারিং মডেলে ই করে, যেমন হলো বিটিআরসি, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি অথরিটি, হ্যাঁ, তারা বিভিন্ন সময় বিভিন্ন লাইসেন্স দেয় বিভিন্ন বিজনেসের জন্য, যেমন হলো মোবাইল অপারেশনের জন্য লাইসেন্স দেয়, তারপর হলো আইটি বিজনেসের জন্য লাইসেন্স দেয়, তারপর হলো ইন্টারনেট বিজনেসের জন্য লাইসেন্স দেয়, হ্যাঁ। তো এই যে লাইসেন্স গুলোর সাথে যারা যারা লাইসেন্স গুলো পায় তাদের সাথে বিভিন্ন ধরনের মডেল শেয়ার থাকে। কিছু কিছু ক্ষেত্রে রেভিনিউ মডেল থাকে, রেভিনিউ শেয়ারিং মডেল, যে তুমি যা টাকা রেভিনিউ করবে তার এত পার্সেন্ট তুমি আমাকে, 55% তুমি আমাকে দিয়ে দিবা। তো ওই ক্ষেত্রে ওই রেভিনিউ শেয়ারিং মডেলে যদি যেটাই হোক না কেন, তুমি যদি আমার থেকে কোনো রয়্যালটি নিয়ে থাকো, মানে কোনো, তাহলে এই যে যারা অথরিটি আছে তারাই হলো ভ্যাটটা কালেক্ট করে রাখবে 15%। ক্লিয়ার? জি স্যার, আচ্ছা, ক্লিয়ার স্যার। 15% ভ্যাট কালেক্টেড ফ্রম স্পেস রেন্ট। হ্যাঁ, স্পেস রেন্ট মানে রেন্টের উপর ভ্যাট হলো 15%। যদি আপনি কোনো রেন্ট নিয়ে থাকেন তাহলে ভ্যাট হলো 15%, মানে টেনেন্ট, ভাড়াটিয়া এই ভ্যাটটা দিবে, ভাড়াটিয়া এই ভ্যাটটা দিবে। বাট দেয়ার আর সাম এক্সেপশন। কি এক্সেপশন? যদি ওই ভাড়াটিয়া যিনি ভাড়া নিয়েছেন সেটা যদি ম্যানুফ্যাকচার মানে প্রস্তুতকারক বা প্রোডাকশন ফ্যাক্টরি পারপাসে ইউজ হয়, মানে তার মানে ফ্যাক্টরি রেন্টের উপর ভ্যাট 15% অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? অফিস রেন্টের উপর ভ্যাট হলো 15%, বাট এক্সেপশন দেয়া। কি এক্সেপশন? যদি সেটা ফ্যাক্টরি রেন্ট হয়, আপনি অফিস রেন্ট নিয়েছেন, সেটার উপর 15% ভ্যাট, বাট আপনার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে রেন্ট নিয়েছেন, তার মানে ওখানে তো আপনি প্রস্তুত করেন, ম্যানুফ্যাকচার করেন, সেটার উপর 15% ভ্যাট নো। তারপর হলো রেসিডেন্সিয়াল পারপাস, আপনি যদি কোনো বাসা ভাড়া নেন থাকার জন্য, সেটার উপরও 15% ভ্যাট অ্যাপ্লিকেবল না। Space or structure used for commercial purpose, area which is not more than 150 square feet. আপনি কমার্শিয়াল পারপাসে মানে অফিস নিয়েছেন বা শোরুম নিয়েছেন, সেটার উপর তো 15% ভ্যাট, কিন্তু যদি আপনার ওই স্পেসটা, কমার্শিয়াল যে স্পেসটা, সেটা যদি 150 স্কোয়ার ফিটের নিচে হয়, তাহলে 15% ভ্যাট অ্যাপ্লিকেবল হচ্ছে না। আইটিএস প্রোভাইডার মানে ইনফরমেশন টেকনোলজি সার্ভিস প্রোভাইডারের উপর 15% ভ্যাট অ্যাপ্লিকেবল হচ্ছে না। ওকে? জি এবং স্যার। কোন শোরুম যদি ওমেন এন্টারপ্রেনার্সরা ইউজ করে, অপারেট করে, যদি কোনো শোরুম, বিজনেস শোরুম, কোনো মহিলা উদ্যোক্তা বিজনেসটা চালায়, তাহলেও 15% ভ্যাট হবে না। যেমন হলো মনে করেন
আপনি বসুন্ধরাতে আপনার একটা দোকান আছে, বসুন্ধরা সিটির ভিতরে আপনার একটা দোকান আছে, সেই দোকানটা 150 স্কোয়ার ফিটের উপরে, তাহলে তো ভ্যাট চলে আসতেছে। কিন্তু এই দোকানের মালিক বা দোকানটা অপারেট করতেছে, বিজনেসটা অপারেট করতেছে একজন মহিলা উদ্যোক্তা, তাহলে আবার ভ্যাট অ্যাপ্লিকেবল হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। স্যার ফ্যাক্টরি পারপাসে স্যার ভ্যাট কত পার্সেন্ট তাহলে স্যার? কোনটার উপর? স্যার ফ্যাক্টরি পারপাসে স্যার, প্রথমটার উপর স্যার। ফ্যাক্টরি রেন্টের উপর? জি স্যার, জি স্যার। ফ্যাক্টরি রেন্টের উপর তাহলে ভ্যাট নাই। হ্যাঁ, ফ্যাক্টরি রেন্টের উপর তাহলে কোনো ভ্যাট নাই। নো ভ্যাট অন ফ্যাক্টরি রেন্ট। ওকে। স্যার টেক্সট টেক্সটে একটা প্রশ্ন করছি, ওইটা একটু আনসার দিবেন। ও, টেক্সট, আচ্ছা, চ্যাট বক্সে দেখি। তিনটা উদাহরণ দিবেন যেখানে বিক্রেতা উইথহোল্ডিং এন্টিটি না, সেখানে ক্রেতা উইথহোল্ডিং এন্টিটি। এইখানে কে কাটবে প্যাড? ফাইন, কোশ্চেন খুব সুন্দর। তারপর যাই সেকেন্ড কোশ্চেনটা, যেখানে বিক্রেতা উইথহোল্ডিং এন্টিটি এবং পারচেজার নট উইথহোল্ডিং এন্টিটি, হু ইজ গোয়িং টু ডিডাক্ট প্যাড? কোশ্চেন, আচ্ছা, where the purchaser and seller both are withholding entity. In that case, who is going to deduct that? Okay. তিনটা কোশ্চেনই খুব চমৎকার। প্রথম কোশ্চেনটা ছিল হলো বিক্রেতা উইথহোল্ডিং এন্টিটি, মানে সেলার ইজ এ উইথহোল্ডিং এন্টিটি, আর ক্রেতা উইথহোল্ডিং এন্টিটি। সেখানে তো বিক্রেতা উইথহোল্ডিং এন্টিটি না, বিক্রেতা উইথহোল্ডিং এন্টিটি না, মানে যিনি বিক্রয় করেছে সে উইথহোল্ডিং এন্টিটি না। ওকে, কিন্তু সেখানে ক্রেতা উইথহোল্ডিং এন্টিটি, কে কাটবে? ক্রেতা মানে পারচেজার, পারচেজার হলো উইথহোল্ডিং এন্টিটি। তার মানে হি হ্যাজ দ্য রেসপন্সিবল, হি হ্যাজ গিভেন দ্য রেসপন্স। পেমেন্ট কে করতেছে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট লাইক দ্যাট, হু ইজ গোয়িং টু পে দ্য বিল? দ্য পারচেজার ইজ গোয়িং টু পে দ্য বিল, তাই না? জি স্যার। তো জাস্ট এ সেকেন্ড, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি একটু চার্জ দিই। ওকে, ফাইন। তো কে বিল পেমেন্ট করছে? নিশ্চয়ই কে, স্যার? পারচেজার ইজ পেইং দ্য বিল। জি যিনি স্যার। ক্রয় করবে সেই তো টাকা দিবে, তাই না? জি স্যার। তাহলে ক্রেতা যেহেতু উইথহোল্ডিং এন্টিটি, পেমেন্ট যেহেতু উনি করতেছে, হি ইজ রেসপন্সিবল ফর ডিডাক্টিং ভ্যাট অ্যাট সোর্স। প্রথম কোশ্চেনের আনসারটা পেয়ে গেছেন? জি স্যার। ওকে। সেকেন্ড কোশ্চেনটা ছিল যেখানে বিক্রেতা উইথহোল্ডিং এন্টিটি, বিক্রেতা মানে সেলার ইজ এ উইথহোল্ডিং এন্টিটি, and purchaser not withholding entity, who is going to deduct VAT? Since purchaser is not a withholding entity, তাহলে কি পারচেজারে কি দায়িত্ব দিয়েছে ভ্যাট কাটার? নো স্যার। তাহলে সে পারচেজার ফুল পেমেন্ট করে দিবে, কারণ তাকে তো উইথহোল্ডিং এন্টিটি হিসেবে তাকে দায়িত্ব দেয় নাই, কাটার অধিকার নাই তার, তার অধিকার নাই, সে ফুল পেমেন্ট করে দিবে। এটার এক্সাম্পল দিয়ে আপনাকে এইভাবে, পারচেজার নট উইথহোল্ডিং এন্টিটি, তার মানে পারচেজার কে হইতে পারে এখানে?
ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, তাই না? কোন ব্যক্তি মনে করেন আমি কিনতে গেছি, আহ সাবান কিনতে গেছি, অথবা ধরেন আমি মোবাইল ফোন কিনতে গেছি দোকানে। কোথায় গেছি? দোকানে, জি স্যার। তাই না? একটা জি মোবাইল ফোন দোকানে কিনতে গেছি, আমি একজন ইন্ডিভিজুয়াল। আমাকে কি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে ভ্যাট ডিডাকশন করার? নো স্যার। তো তাহলে আমাকে যে মোবাইল ফোনটা আমাকে দিচ্ছে সেটার সাথে ভ্যাট অ্যাড করেই সে আমাকে বিলটা দিয়েছে, এবং আমাকে ফুল পেমেন্ট করে দিতে হবে। আমরা দোকানে যাই, মিষ্টি কিনি, তারপর হলো শার্ট কিনতেছি না, সবগুলো বিল অ্যাড করে, ভ্যাট অ্যাড করে বিল করতেছে। অ্যাজ এ উইথহোল্ডিং, as you are an individual person, government has not, বা NBR has not given you the authority to deduct VAT at source. So এই ক্ষেত্রে you are not allowed to deduct VAT at source. You have to pay the entire amount. Okay, clear? Second question টা, স্যার আমার কাছে যদি ব্যাটারিটা মানে ব্যাট রেজিস্ট্রেশন থাকে তাহলেও কি পারবো না? ভ্যাট রেজিস্ট্রেশন ধরেন আপনার কাছে আছে, আপনি কি ক্যাটাগরিতে ভ্যাট মানে আপনার থেকে উইথহোল্ডিং এন্টিটি ক্যাটাগরিতে আপনি আছেন কিনা এটাকে দেখতে হবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? জি আপনি স্যার। যে উইথহোল্ডিং এন্টিটি হিসেবে আপনি ওই 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 যে কিছুক্ষণ আগে যে স্লাইডটা দেখালাম ওইটার মধ্যে আপনি পড়েন কিনা। সিম্পল। জি স্যার। ভ্যাট রেজিস্ট্রেশন থাকুক আর না থাকুক, আপনি ওই ক্যাটাগরিতে পড়েন কিনা আগে আপনার এন্টিটিটা ওই ক্যাটাগরিতে পড়ে কিনা। যেমন পার্টনারশিপ ফার্ম ওই ক্যাটাগরিতে পড়েছে, নো স্যার। তাহলে কিন্তু পার্টনারশিপ ফার্মে তো ভ্যাট রেজিস্ট্রেশন আছে। জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার? জি। জি স্যার। তারপর লাস্ট কোশ্চেনটা ছিল হলো where the purchaser and seller both are withholding entity, in that case who is going to deduct? সেম কোশ্চেন, এটা আপনি আনসার দেন, কি স্যার হবে এটাই তো আনসার? মেন কোয়েশ্চেন স্যার। হুম, স্যার এটাই তো আমার মেন কোয়েশ্চেন স্যার। এটাই আপনার মেন কোশ্চেন। জি স্যার, ওই দুইটা তো। পারচেজার এন্ড সেলার হইতেই পারে, দুজনই উইথহোল্ডিং এন্টিটি, তাহলে পারচেজার ইজ রেসপন্সিবল, কারণ সেলারকে এটা আপনার দেখার বিষয় না, পারচেজারের দায়িত্ব, যিনি পেমেন্ট করবে তার দায়িত্ব ডিডাক্ট করবে কি করবে না, ঠিক না? জি স্যার। তাহলে এখানে যদি পারচেজার উইথহোল্ডিং এন্টিটি ক্যাটাগরিতে পড়ে যায় এবং ওই বিল থেকে যদি কাটার অ্যাপ্লিকেবল হয় তাহলে অবশ্যই কাটবে। রাইট স্যার। ক্লিয়ার? জি স্যার। যদি থার্ড স্কেজুলের মধ্যে পূর্ণতা না থাকে, এক্সেম্পটেড পূর্ণতা না হয়, তাহলে তো কাটবেই, তাই না? জি স্যার। ওকে। অন্য উপর যে লেখা থাকে ইনক্লুডিং ভ্যাট, ওইটাই কি উইথহোল্ডিং ভ্যাট? 7%, 50% এরকম লেখা থাকে স্যার। কোথায় লেখা থাকে? বিভিন্ন পণ্যে লেখা থাকে, মানে পণ্য বা কাপড় বা কিছু লেখা থাকে যে +7% ভ্যাট বা 15% ভ্যাট ইনক্লুডিং লেখা থাকে। না, এটা এটা উইথহোল্ডিং এন্টিটি না, এটা তো হলো যে তৃতীয় তফসিলে হয়তো 7.5% লেখা আছে, এই জন্য সে 7.5% লিখেছে, তাই না? তো এখন আমি উইথহোল্ডিং এন্টিটি কথা বলছি, আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন কেন? উইথহোল্ডিং এন্টিটির দায়িত্ব হলো সে কাটবে কি কাটবে না, এটাই। তো কত পার্সেন্ট ভ্যাট, কত পার্সেন্ট অ্যাড হবে, কত পার্সেন্ট অ্যাড হবে না, সেটা তো ওই যে প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিলে আছে। আর ওইখানে না থাকলে 15% ভ্যাট। অবশ্যই পণ্যের উপর ভ্যাট অ্যাড করে বিল থাকবে সব সময়। ক্লিয়ার? তো বিডিএস নট অ্যাপ্লিকেবল, এটা সামারি সেম। সাপ্লাই অফ গুডস থ্রু ট্যাক্স ইনভয়েস মেনশনিং ভ্যাট at the rate of 15% মানে 6.3। সাপ্লাই অফ গুডস আর সার্ভিস আন্ডার ফার্স্ট স্কেজুয়াল মানে এক্সাম্পশন, মানে এগুলোর উপর বিডিএস অ্যাপ্লিকেবল হচ্ছে না।
Supply of service by the service provider through tax invoice 15% which are not listed under the mandatory deduction, zero rate supply. Yeah. Okay. BDS not applicable কোনগুলো বিলের উপর? মোবাইল বিল, মোবাইল ফোন, ফুয়েল, গ্যাস, ওয়াটার, ওয়াসা বিল, ইলেকট্রিসিটি বিল, টেলিভিশন বিল, BDS not applicable. Okay. Procurement provider. Okay, fine. Procurement provider. Procurement provider. What is procurement provider? এই ওয়ার্ডটা কি আমরা আগে শুনেছি কখনো? যোগানদার, এই ওয়ার্ডটা কি কখনো শুনেছি? প্রকিউরমেন্ট প্রোভাইডার, যোগানদার। জি স্যার, শুনেছি। হ্যাঁ, কিন্তু এটা কাদেরকে আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার বলবো, কাদেরকে প্রকিউরমেন্ট প্রোভাইডার বলবো না, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। জি স্যার। বিশেষ করে আমরা যখন অ্যাকাউন্টসে কাজ করি অথবা অডিট করতে যাই, তখন আমরা এই কনফিউশন গুলো তৈরি হয় যে এই যে নেচারের ব্যবসাটা, এই কি প্রকিউরমেন্ট প্রোভাইডার নাকি ম্যানুফ্যাকচারার নাকি আহ, অন্য কোনো ক্যাটাগরি সার্ভিস প্রোভাইডার, বুঝতেছি না। তো প্রকিউরমেন্ট প্রোভাইডার হলে ভ্যাট রেট হলো 15%, 7.5%। যারা প্রকিউরমেন্ট প্রোভাইডার ক্যাটাগরিতে পড়ে তাদের জন্য ভ্যাট রেট হলো 7.5%। মানে তাদের তো তাহলে কোথায় বলা আছে? তৃতীয় তফসিলে প্রকিউরমেন্ট প্রোভাইডারের ডেফিনেশনটা দেয়া আছে, যে তৃতীয় তফসিলে procurement provider definition has given. So we have to know what is the definition of procurement provider. Procurement Procurement, provider means procurement, service, goods or service listed in the first schedule. এটা কি, এটা মানে সেকেন্ড এটা procurement provider means such individual, organization, establishment who supply in exchange of consideration taxable goods or service or both through quotation, tender or any other means to various government, semi-government, autonomous body, blah, blah. In order to become a procurement provider, একজনকে আমি procurement provider হতে বলতে গেলে আমাকে তিনটা কন্ডিশন তাকে ফুলফিল করতে হবে। সে যে নিজেকে procurement provider ক্যাটাগরিতে নিতে চাচ্ছে, তাকে তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্ট কন্ডিশন ইজ সাপ্লাই হতে হবে ট্যাক্সেবল গুডস আর সেবা, সরবরাহ হবে হলো করযোগ্য পণ্য ও সেবা। করযোগ্য পণ্য ও সেবা মানে করমুক্ত পণ্য বা সেবা হলে কিন্তু প্রকিউরমেন্ট প্রোভাইডার হইতেছে না। তার মানে একটা কন্ডিশন হলো সাপ্লাই অফ ট্যাক্সেবল গুডস অর সার্ভিস। নাম্বার টু, থ্রু কোটেশন, টেন্ডার, মানে সেবাটা করতে হবে বা পণ্যটা সরবরাহ করতে হবে কোটেশনের মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে, ওয়ার্ক অর্ডারের মাধ্যমে। টু হুম, কাদেরকে সরবরাহ করতে হবে? টু এনি উইথ হোল্ডিং এন্টিটিস। তার মানে একটা প্রকিউরমেন্ট প্রোভাইডার যদি নিজেকে এস্টাবলিশ করতে চায়, তাহলে প্রথমে তাকে করযোগ্য পণ্য বা সেবার ব্যবসা করতে হবে, এবং এই করযোগ্য পণ্য বা সেবা সে ওয়ার্ক অর্ডার বা কোটেশন বা টেন্ডারের মাধ্যমে সরবরাহ করতে হবে। কাদেরকে সরবরাহ করতে হবে? সকল যে কোনো উইথ হোল্ডিং এন্টিটিকে, মানে ইন্ডিভিজুয়ালকে সরবরাহ করলে হবে না, উইথ হোল্ডিং এন্টিটিকে। মানে তিনটা কন্ডিশন হলেই এই প্রকিউরমেন্ট প্রোভাইডারকে আমি বলতে পারবো, মানে একে আমি বলতে পারবো প্রকিউরমেন্ট প্রোভাইডার। প্রকিউরমেন্ট প্রোভাইডার হইতে পারে
ইন্ডিভিজুয়াল মানে একদম ব্যক্তি হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে, লিমিটেড কোম্পানি বা অটো ই বডি হতে পারে, বাট হি হ্যাজ টু কমপ্লাই বা ফুলফিল three condition. One condition is product to be supplied, taxable goods and service to be supplied, supply made through quotation, and supply made to whom? Withholding entities, various withholding entities. Clear? Clear? জি স্যার। Okay, fine. So, if the supply is made through tender or quotation or any other means, if the goods and service taxable, the service. So, এটা হলো ডিটেলস বলা আছে, মানে মেইন তিনটা পয়েন্টের কথাই বললাম। এটা হলে তাকে আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার বলতেছি। আর কিছু এখানে ইম্পর্টেন্ট না, যেমন হলো যে আমি যেটা বললাম যে প্রথম তফসিলে যদি হয় পণ্য নন ট্যাক্সেবল গুডস আর সেবা, তার মানে এটা প্রকিউরমেন্ট প্রোভাইডার ক্যাটাগরিতে পড়তেছে না। ওকে, এই কথাগুলো এখানে বলা আছে। বিডিএস অন প্রকিউরমেন্ট প্রোভাইডার মানে সাপ্লাই নট কনসিডার অ্যাজ, কিছু কিছু পণ্য বা সেবা যদি কেউ সরবরাহ করে সেটা এই তিনটা ক্যাটাগরি কমপ্লিট করলেও তাকে আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার বলবো না। ওকে, তাহলে কি কি আছে, এরকম কিছু সরবরাহ কথা বলা আছে যারা তিনটা কন্ডিশন ফুলফিল করছে, মানে ট্যাক্সেবল গুড দিছে, ওয়ার্ক অর্ডারের মাধ্যমে দিছে, এবং উইথহোল্ডিং এন্টিটিকে দিছে। কিন্তু এই যে সেবা, কিছু কিছু সেবার কথা এক্সেপশন দেয়া আছে, এই সেবাগুলো এই তিনটা কন্ডিশন কমপ্লিট করলেও তাকে আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার বলবো না। কি বলছে যে তৃতীয় তফসিলে যে সকল পণ্য বা সেবার কথা বলা আছে সেগুলো যদি কেউ সরবরাহ করে বা এই কন্ডিশন ফুলফিল করে তাহলে তাকে প্রোভাইডার বলবো না ডেফিনেটলি। কারণ তৃতীয় তফসিলে যে সকল লিস্ট দেওয়া আছে তার একটা কোড হলো প্রকিউরমেন্ট প্রোভাইডারের কোড, আর অন্যগুলো অন্যান্য কোড। যেমন হলো অডিট ফার্ম আছে ওখানে, তারপর হলো ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি আছে, প্রিন্টিং কোম্পানি আছে, কনসালটেন্ট ফার্মের কথা বলা আছে, তারপর হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির কথা বলা আছে। আই উইল সেন্ড ইউ দ্য লিস্ট। তো এই তৃতীয় তফসিলে যে সকল পণ্য বা সেবার লিস্ট আছে তাদেরকে আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডারে কন্ডিশনে ফুলফিল আনবো না। সেম ফার্স্ট স্কেজুলে যে সকল লিস্টের কথা বলা আছে তারাও প্রকিউরমেন্ট প্রোভাইডারের ডেফিনেশনে আসবে না, কারণ প্রথম তফসিলে যে পণ্যগুলো আছে সেগুলো তো কর মুক্ত পণ্য, তারাও প্রকিউরমেন্ট প্রোভাইডারে কন্ডিশনে মানে প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ট্রিট করা যাবে না তাদেরকে। সাপ্লাই অফ সার্ভিস বাই সার্ভিস প্রোভাইডার হু হ্যাজ স্পেসিফিক ডেফিনেশন, ওই যে যদি কোনো সেবার স্পেসিফিক ডেফিনেশন থাকে, মানে হয় তৃতীয় তফসিলে বা প্রথম তফসিলে অথবা কোনো এছাড়ার মাধ্যমে স্পেসিফিক করে দিছে এই ডেফিনেশনটা, তাহলে আমরা তাকে প্রকিউরমেন্ট প্রোভাইডার। টিফিন সাপ্লাই টু স্কুল, স্কুলে যারা টিফিন সাপ্লাই করে তাদেরকে আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার বলবো না। সাপ্লাই অফ কটন, যারা তুলা সাপ্লাই করে তাদেরকে বলতো। সাপ্লাই অফ ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ পেপার, যারা ওয়েস্টেজ নিয়ে ব্যবসা করে, স্ক্র্যাপ নিয়ে ব্যবসা করে, তাদেরকেও আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার বলবো না। সাপ্লাই অফ কালেক্ট মানে যারা কাঁচের গুঁড়া নিয়ে ব্যবসা করে। প্লাস্টিক ওয়েস্ট, ওই সেম প্লাস্টিক পণ্য ওয়েস্ট নিয়ে যারা ব্যবসা করে। জুট গুড, সাপ্লাই অফ জুট গুড, যারা জুট পণ্য নিয়ে ব্যবসা করতেছে, সাপ্লাই করতেছে, তাদেরকেও বলবেন। সাপ্লাই অফ ক্যাটেল বোন ইউজ অ্যাজ এ র ম্যাটেরিয়াল অফ জিলাটিন ক্যাপসুল, মানে গরুর হাড় যারা সরবরাহ করে এবং একটা ক্যাপসুল তৈরিতে এটা লাগে, তাদেরকেও আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার বলবো না। সাপ্লাই অফ লোকালি কালেক্টেড স্ক্র্যাপ টু স্টিল মিল, স্টিল মিলের সরবরাহ করার জন্য যারা স্ক্র্যাপ কালেক্ট করে, মানে বিভিন্ন ধরনের টিন মিন হাবি জাবি সব ওয়েস্টেজ, সেটাকেও আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার বলবো না।
supply of textbook to primary, secondary or equal grade printed against work order from the national curriculum or text, যারা বই সরবরাহ করে প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, তাদেরকেও আমরা প্রকিউরমেন্ট প্রোভাইডার বলি। ওকে, রেসপন্সিবিলিটি। প্রথমে তো কি বললাম যে এদের দায়িত্ব দিচ্ছে কাটার। এখন তার রেসপন্সিবলটা কি? তার দায়িত্ব শুধু কাটাই? আরো তো কিছু রেসপন্সিবিলিটি আছে। কি রেসপন্সিবিলিটি আছে? যে কেটে রাখছে, সরকারি কোষাগারে জমা দিতে হবে না টাকাটা? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। তাহলে তার একটা মেজর রেসপন্সিবিলিটি হলো, once he deduct, he has to deposit the amount to the government encash government account. ওকে, আরেকটা রেসপন্সিবিলিটি, সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি কথা বলা আছে, সেটা হলো without getting tax invoice from the supplier by 620, supply shall not be taken or payment shall not be made. উইথহোল্ডিং এন্টিটি যদি কোনো সরবরাহ সাপ্লায়ারের কাছ থেকে, মানে ইয়ের কাছ থেকে, সেলারের কাছ থেকে 6.3 না পেয়ে থাকে, মানে সেলার যদি তাকে 6.3 মানে ট্যাক্স ইনভয়েস, যেটাকে আমরা বলতেছি ট্যাক্স ইনভয়েস, মানে চালান চালান এবং ট্যাক্স ইনভয়েস যদি 6.3 না দিয়ে থাকে, তাহলে প্রথম রেসপন্সিবিলিটি হলো এই সরবরাহটা প্রথমে সে নিতেই পারবে না। তার মানে সে এই পণ্য বা সেবাটা ক্রয়ই করতে পারবে না, ক্রয়ও করতে পারবে না এবং পেমেন্টও করতে পারবে না। তার মানে উইথহোল্ডিং এন্টিটি যারা আছে, তারা যদি যে কোনো পণ্য বা সেবা যদি ক্রয় করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের, অন্য প্রতিষ্ঠানের বা যেটি বলেন বিক্রেতার, অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে। সে যাতে 6.3 ইস্যু করতে পারে সেই ক্যাপাবিলিটি তার থাকতে পারে। তার মানে কোন কোম্পানি যদি কোন কোম্পানি যদি এই, এখন অফিসে কিছু গেস্ট আসছে, তাদেরকে চা আপ্যায়ন করতে হবে, বিস্কিট খাওয়াতে হবে। এখন সাধারণত এই চা আপ্যায়ন আর বিস্কিট খাওয়ার জন্য সে যে ক্রয় করবে, সেটা কোথা থেকে ক্রয় করতেছে? কোনো জেনারেল স্টোর, তার পাশেই একটা জেনারেল স্টোর আছে, সেখান থেকে ক্রয় করতেছে। যদি সে ওইখান থেকে ক্রয়, প্রথমত হলো ওই জেনারেল স্টোর যদি তাকে 6.3 না দিতে পারে, তাহলে কি এই কোম্পানি ওই পেমেন্টটা করতে পারবে? বলেন। না স্যার। হ্যাঁ, না, পারবে না। ঠিক আছে, প্রথমে বলা আছে যদি সে কোনো সাপ্লায়ার 6.3 না দিতে পারে, সে পারবে না। অনেক সময় দেখা যায় একটা কোম্পানি, একটা মেশিনের একটা পার্টস নষ্ট হয়ে গেছে, এখন এই পার্টসটা কোথায় পাওয়া যায় না, সে গেল হলো ভাঙ্গারি দোকানে, গিয়ে এই পার্টসটা বানাইলো। ওই ভাঙ্গারি লোকের তো কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নাই, তাহলে কি সে ওর সাথে ব্যবসা করতে পারবে, মানে ক্রয়টা করতে পারবে? আইনগতভাবে সে পারবে না। আর যদি তাকে করতেই হয়, যেহেতু এই এই স্পেয়ার পার্টসটা বা এই আহ, কোথাও পাওয়া যাচ্ছে না, এখন ওর কাছেই পাওয়া গেছে, বা ওই আমাকে এটা তৈরি করে দিতে পারতেছে, তখন আপনি ওর হয়ে 6.3 রেডি করে আপনার ফাইলে রাখতে হবে। প্রথমে তো হলো আইনগতভাবে সে করতেই পারবে না, এটাই হলো নিয়ম, আইন ব্যক্তিগত। হলো এটা। এখন যদি কিনে ফেলেন, তাহলে আপনি ওর পকেট থেকে আপনার হয়ে আপনি ভ্যাট দিয়ে দিবেন, বা আপনার আইনগতভাবে তো পারবেন না, মানে ভ্যাট দিলেও আসলে কাজ হবে না কিন্তু,
কারণ আইনগতভাবে আপনাকে বলেই দিছে যে আপনি যতই পণ্য ক্রয় করেন উইথাউট গেটিং ট্যাক্স ইনভয়েস ফ্রম দ্য সাপ্লায়ার, সাপ্লায়ার শ্যাল নট বি টেকেন অর পেমেন্ট শ্যাল নট বি মেড। ওকে, দিস আর দ্য রেসপন্সিবিলিটি। ডিপোজিট টাইমের এখন উইথহোল্ডিং এন্টিটি ভ্যাটটা কেটে রাখছে, তার কাজ হলো সে সরকারি কোষাগারে জমা দিবে। আরেকটা কাজ হলো সে একটা সার্টিফিকেট ইস্যু করবে যে বিক্রেতার কাছ থেকে যে পণ্যটা ক্রয় করলো তার হয়ে যে কেটে রাখলো তাকে তো আমার কপি দিতে হবে কিছু না কিছু, তাই না? তুমি আমার হয়ে টাকাটা কাটলা, তুমি আমাকে কিছু দিবা না? কি দিবে? টাকাটা জমা করে একটা সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটকে আমরা বলতেছি হলো 6.6। কি বলতেছি? 6.6। হ্যাঁ, উইথহোল্ডিং সার্টিফিকেট, উইথহোল্ডিং ভ্যাট সার্টিফিকেট, যেটার নাম হলো, ফর্মটার নাম হলো 6.6 এবং সার্টিফিকেটের নাম হলো উইথহোল্ডিং ভ্যাট সার্টিফিকেট। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হলো ট্যাক্স ইনভয়েস 6.3, আরেকটা নতুন জিনিস শিখতেছি সেটা হলো 6.6। আমি এগুলো দেখাবো পরবর্তীতে, নেক্সট ক্লাসে হয়। তো ডিপোজিট টাইম লাইন, কতদিনের মধ্যে টাকাটা কেটে জমা দিতে হবে এবং কতদিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করতে হবে। স্যার হ্যাঁ, স্যার প্রকিউরমেন্ট প্রোভাইডার স্যার কি এরকম একটু উদাহরণ দিলে ভালো হতো স্যার। প্রকিউরমেন্ট প্রোভাইডারের উদাহরণ, প্রকিউরমেন্ট প্রোভাইডার ওই যে হতে গেলে তিনটা কন্ডিশন। এখন এই তিনটা কন্ডিশনের মধ্যে আহ, হতে পারে, উম, হ্যাঁ, যে হতে পারে যে কেউ, ধরেন আপনি টেলিভিশন ইম্পোর্ট করে নিয়ে আসেন। ওকে, জি স্যার। আপনি টেলিভিশন ইম্পোর্ট করে নিয়ে আসেন, আপনার শোরুম আছে টেলিভিশন রাখেন। একটা কোম্পানি, একটা কোম্পানি আপনার কাছে আসলো, আয়সা বললো যে ভাই আমার তো 10টা টিভি লাগবে। কেন? আমার অমুক জায়গায়, ওই অফিসে, ওই অফিসে, ওই অফিসে সব জায়গায় টেলিভিশন বসাতে হবে, 10টা টিভি লাগবে। তাহলে তাহলে বলবে, তাহলে ওকে প্রকিউরমেন্ট প্রোভাইডার হতে গেলে, বা ও যদি ওর সাথে ব্যবসা করতে চায় ওই কোম্পানির সাথে, যিনি টিভিটা নিয়ে আসছে, ও যদি ওর সাথে ব্যবসা করতে চায় তাহলে অবশ্যই ওই কোম্পানির, মানে ইম্পোর্টারের অবশ্যই তো ভ্যাট রেজিস্ট্রেশন আছে, তাই না? একটা কন্ডিশন ফুলফিল করলো, এই যে এই কন্ডিশন ফুলফিল করলো, তার মানে সে ট্যাক্স ইনভয়েসও দিতে পারবে 6.3, যেহেতু ভ্যাট রেজিস্ট্রেশন আছে সে 6.3ও দিতে পারবে। ওকে, তাহলে তার কন্ডিশন একটা কাছাকাছি চলে আসছে। তা এখন দরকার হলো প্রকিউরমেন্ট প্রোভাইডার হতে গেলে তার তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। তখন কোম্পানিকে বলবে তাহলে আপনি আমাকে একটা ওয়ার্ক অর্ডার দেন। কি বললো যে ঠিক আছে আপনি 10টা টেলিভিশন চান, আমাকে একটা ওয়ার্ক অর্ডার দেন। তাহলে প্রথম কন্ডিশন ফুলফিল হলো, সেকেন্ড কন্ডিশনও হয়ে গেছে যেহেতু ওইটা লিমিটেড কোম্পানি। আর আরেকটা কি কন্ডিশন ছিল জানি, যে ও ট্যাক্সেবল গুড, হ্যাঁ টেলিভিশন একটা ট্যাক্সেবল গুড, কন্ডিশন ফুলফিল হলো। জি স্যার। হ্যাঁ, তাহলে কন্ডিশন ফুলফিল হলে সে প্রকিউরমেন্ট প্রোভাইডার ক্যাটাগরিতে পড়ে গেল না? So a trader could be a procurement provider, a manufacturer could be a procurement provider, যদি সে ওই তিনটা ক্যাটাগরিতে পড়ে। তবে ম্যানুফ্যাকচারারের ক্যাটাগরিটা একটু ভিন্ন আছে, যদি ওই ম্যানুফ্যাকচারার বিল করে 15% করে তাহলে কিন্তু সে প্রকিউরমেন্ট প্রোভাইডার না, ঠিক না? কারণ প্রকিউরমেন্ট প্রোভাইডার হলে বিল হবে কত পার্সেন্ট? 7.5%। ধরেন ইউনিলিভার, লাক্স সাবান, লাক্স সাবানের উপর ভ্যাট 15% অ্যাড করে সাবানটা তৈরি করা বাজারে। এখন ইউনিলিভার যদি এই সাবানটা কোনো কোম্পানিকে বিক্রি করতে চায়,
কারণ কোম্পানি এসে বলছে যে ভাই আমার 1 লক্ষ পিস সাবান দরকার, লাক্স সাবান। ওকে, ফাইন। সাবানের দাম কত লেখা? সাবানের দাম হলো 30 টাকা, ভ্যাট আছে 4.5 টাকা, মানে 34 টাকা 50 পয়সা। ওকে, ফাইন। কোম্পানি এসে বললো আমাকে 1 লক্ষ পিস সাবান লাগবে, 34 টাকা 50 পয়সা করে ভ্যাট সহ। তাহলে ওই কোম্পানি, ফার্স্ট কন্ডিশন, উইথ হোল্ডিং এন্টিটি, যেহেতু উনি বায়ার। সেকেন্ড কন্ডিশন কি? ট্যাক্সেবল পণ্য, সাবান আরো ট্যাক্সেবল গুডস। থার্ড কন্ডিশন যে ভাই তুমি আমাকে একটা ওয়ার্ক অর্ডার দাও এই পণ্যটা আমি সরবরাহ করার জন্য। তিনটা কন্ডিশন ফুলফিল করছে, তাহলে ইউনিলিভার 34 টাকা 50 পয়সার সাথে আরো 7.5% ভ্যাট অ্যাড করে বিল করতেছে। ক্লিয়ার? যেটা কোম্পানি 7.5% ডিডাকশন করে রাখতেছে। একটু জটিল হয়ে যাচ্ছে ডিটেলস, এটা একটু আরো অনেক ডিটেলস এক্সাম্পল আর কি। আমরা যাবো, এগুলো সব ডিটেলস আমরা আস্তে আস্তে ডিসকাশন করবো। ক্লিয়ার? স্যার এই এক্সাম্পলটা স্যার ক্লিয়ার হলাম না স্যার। এক্সাম্পলটা মানে আমি বলতে চাচ্ছি সেটা হলো, যদি প্রকিউরমেন্ট প্রোভাইডার হতে হয়, যে কেউ প্রকিউরমেন্ট প্রোভাইডার হতে পারে ডেফিনেশন ক্যাটাগরিতে। ট্রেডারও হতে পারে, আবার চাইলে একটা ম্যানুফ্যাকচারও প্রকিউরমেন্ট প্রোভাইডার হওয়া যেতে পারে। সো আমরা ট্রেডারটাই যাই, যে ট্রেডারটাই যাই যে যিনি ইম্পোর্ট করছে সে তো ভ্যাট দিয়েই পণ্যটা ইম্পোর্ট করে নিয়ে আসছে, তাই না? এখন যদি সে প্রকিউরমেন্ট প্রোভাইডার ক্যাটাগরিতে ফেলতে চায়, মানে সে ট্রেডার, ট্রেডিং বিজনেস, ক্রয় করে বিক্রি করে, ক্রয় করে বিক্রি করে, ইম্পোর্ট করে নিয়ে আসে, শোরুমে বিক্রি করে। বাট এই যে ট্রেডার, যিনি ইম্পোর্টার বা ট্রেডার যাই বলেন, সে যদি 100টা টেলিভিশন কোনো কোম্পানিকে সরবরাহ করতে চায়, তাহলে তাকে প্রকিউরমেন্ট প্রোভাইডার হতে হলে তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। এক, এটা কোম্পানি। সেকেন্ড হলো তার পণ্যটা ট্যাক্সেবল গুড, দুইটা কন্ডিশন ফুলফিল করছে। থার্ড হলো কোম্পানি থেকে সে ওয়ার্ক অর্ডার নিছে। তাহলে টেলিভিশনটা সে বিক্রি করতেছে, যখন টেলিভিশনটা সে যখন বিক্রি করতেছে ওই কোম্পানিকে যে প্রাইসে, হ্যাঁ, যে প্রাইসে বিক্রি করতেছে, সেখানে ওই কোম্পানি কোম্পানি কিন্তু দায়িত্ব ভ্যাট ডিডাকশন করার, তাই না? অ্যাজ উইথ হোল্ডিং এন্টিটি হিসেবে সে 7.5% ডিডাকশন করে ফেলবে বিল থেকে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তো টাইমলাইন কি বলছে, যে টাইমলাইনের কথা বলছে, ডিপোজিট টাইমলাইন এবং ইস্যুয়েন্স সার্টিফিকেট। হ্যাঁ, এটা হলো একটা ভ্যাট রেজিস্টার উইথ হোল্ডিং এন্টিটি আর নন ভ্যাট রেজিস্টার্ড উইথ হোল্ডিং এন্টিটির জন্য দুইটা ভিন্নতা আছে। আচ্ছা, আমরা আগে ভ্যাট রেজিস্টার উইথ হোল্ডিং এন্টিটির কাছে যাই। ডিপোজিট টাইমলাইন বা ভ্যাট রেজিস্টার উইথ হোল্ডিং এন্টিটি। আচ্ছা, দুই 2 মিনিট, আমি একটু, 1 মিনিট।
ওকে, তাহলে টাইমলাইনটা কি আছে একটু দেখি যে কখন ব্যাটটা ডিডাক্ট করে জমা করতে হবে এবং সার্টিফিকেটটা ইস্যু করতে হবে। এখানে দুটো অপশনের কথা বলা আছে, অপশন 1, অপশন 2। অপশন 1-এ বলা আছে কি যে আহ, যেদিন, যখন আমি পেমেন্ট করব, উইদিন 15 days ফ্রম দ্য ডেট অফ পেমেন্ট এগেইনস্ট সাপ্লাই, 15 দিনের মধ্যেই আমাকে জমা দিয়ে দিতে হবে। উইদিন 15 days ফ্রম দ্য ডেট অফ পেমেন্ট অফ সাপ্লাই, মানে সাপ্লাইকে যে পেমেন্ট করব তার 15 দিনের মধ্যে, কারণ পেমেন্ট করার সময় তো আমি কেটে রাখতেছি, তার 15 দিনের মধ্যে আমাকে জমা দিয়ে দিতে হবে। আর সেকেন্ড অপশনে কি বলছে, at the time of filing return, মানে 9.1, for the tax period relating to supply on which VAT was withheld, মানে চাইলে রিটার্ন সাবমিশনের দিন পর্যন্ত, হ্যাঁ, যেদিন রিটার্ন, মানে আমার তো ফেব্রুয়ারি মাসে আমি একটা পেমেন্ট করতেছি, কেটে রাখছি, ফেব্রুয়ারি মাসে যদি আমি পেমেন্ট করি, তাহলে ফেব্রুয়ারি মাসের রিটার্ন আমার জমা দিতে হচ্ছে হলো মার্চ মাসের 15 তারিখের মধ্যে, তাই না? এখন মনে হয় 20 তারিখ হবে, তো নতুন আইনে মনে হয় এটা 20 তারিখ করা হয়েছে। তো যদি 20 তারিখের মধ্যে জমা দিতে চাই, মানে 20 তারিখে আমি রিটার্ন জমা দিতে চাই, তাহলে আমাকে ফেব্রুয়ারি মাসে যত ডিডাকশন করে রাখছি, আমাকে রিটার্নের সাথে সমস্ত ডিডাকশনটা জমা দিয়ে দিতে হবে। দুইটা অপশন আছে, আইদার 15 days or at the time of submitting return, filing return. Clear? And certificate issue. Certificate issue same, প্রথমটার ক্ষেত্রে উইদিন 3 ওয়ার্কিং ডেজ, মানে 15 দিনের মধ্যে জমা দিয়ে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমাকে সার্টিফিকেট ইস্যু করতে হবে, যেটাকে বলতেছি আমরা ফর্ম 6.6, উইথ হোল্ডিং সার্টিফিকেট। আর সেকেন্ড অপশনের মধ্যে কি বলা আছে যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, মানে বিডিএস টা যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, সেটাও আমি 3টা ওয়ার্কিং, মানে রিটার্ন জমার 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমাকে সার্টিফিকেট ইস্যু করে দিতে। ওকে, 3টা কপি রাখতে হবে। You have to preserve 3 copies. First copy, you have to submit it to VAT Circle Office. Second copy will be given to the supplier. Third copy will be stored for 5 years. আর যাদের নন ভ্যাট রেজিস্ট্রেশন, মানে ভ্যাট রেজিস্ট্রেশন নাই উইথ হোল্ডিং এন্টিটি, এই ক্ষেত্রে শুধুমাত্র একটা অপশনই কেটে 15 দিনের মধ্যে জমা দিয়ে দিতে। বুঝে গেল? নন ভ্যাট রেজিস্টার্ড উইথ হোল্ডিং এন্টিটি কারা? যেমন গভর্নমেন্ট এন্টিটি, গভর্নমেন্ট এন্টিটি কিন্তু উইথহোল্ডিং এন্টিটি, বাট তারা কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন নেয়নি, তাদেরকে ভ্যাট রিটার্ন জমা দিতে হয় না। ভ্যাট রেজিস্ট্রেশন হলেই ভ্যাট রিটার্ন জমা দিতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু ভ্যাট রিটার্ন জমা দেওয়ার দরকার নাই। So there is a difference between VAT registration and withholding entity. Withholding entity, NBR has given the list of withholding entities. They are the withholding entity. But it doesn't mean that everyone has to obtain VAT registration. Okay? VAT registration থাকলেই আমাকে VAT রিটার্ন জমা দিতে হবে। যাদের VAT রেজিস্ট্রেশন নাই বাট উইথহোল্ডিং এন্টিটি, যেমন হলো গভর্নমেন্ট এন্টিটি, কিছু এনজিও আছে, প্রাইম, হ্যাঁ, এদের VAT রেজিস্ট্রেশন নাই বাট দে আর দ্য উইথহোল্ডিং এন্টিটি,
they will submit, they will deposit withholding VAT within 15 days from the date of payment. Okay? তারাও সার্টিফিকেট ইস্যু করে দিবে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে। 10 কপি থাকবে, একটা যাবে সার্কেল অফিসে, সাপ্লায়ারের কাছে, একটা হলো প্রিজার্ভ করে। সো এনি কোয়েশ্চেন? এখানে 3 কপি স্যার, কে কে থাকবে মানে? এই যে ডিডাকশনের যে সার্টিফিকেটটা, সেটা 3 কপি তৈরি করতে হবে সার্টিফিকেটটা। একটা কপি হলো সার্কেল অফিসে চলে যাবে, একটা কপি সাপ্লায়ের কাছে যাবে, কারণ সাপ্লায়ার সেটা কিন্তু আবার অ্যাডজাস্টমেন্ট নিবে। আমরা যাব যখন আমরা রিবেট এবং ইনক্রিজিং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা বলবো, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর থার্ড কপিটা আপনার কাছে রাখবেন প্রিজার্ভ করার জন্য, মানে অফিস কপি। ওকে? জি স্যার। So that's it today. So if you have any questions, we can answer. If you do not have any question, then we will leave today. I have to attend another uh, session in ICAB. ICAB তে আমার একটা আছে, ওরা 5টার দিকে যেতে বলছে, ওখানে চলে যাব। তো আজকে একটু ছেড়ে দিচ্ছি। So we'll have another session in the next week, or if you have another session this coming week, we will have it. Okay? ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা একটু অ্যাডভান্সে যাব, নেক্সট ক্লাসগুলো আর একটু অ্যাডভান্স লেভেলের। যেমন হলো নেক্সট ক্লাসে আমাদের থাকবে হলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, তারপর থাকবে হলো রিবেট, দেন থাকবে হলো পেনাল্টি এন্ড প্রসিকিউশন, মানে আমি যদি কমপ্লাই না করি, মানে ভ্যাট রিটার্ন রিটার্ন, তারপর হলো ডিডাকশন করলাম না, ওটা করলাম না, তাহলে আমার স্যার প্রথম সাজা। পেজটা একটু স্যার দেখানো যাবে স্যার? প্রথম পেজটা স্লাইডের, প্রথম স্লাইডের কোনটা? প্রথম পেজটা স্যার। প্রথম পেজটা, জি স্যার, জি স্যার, প্রথম স্লাইড। জি স্যার, জি স্যার। ওকে, এটা স্যার এটার পরে স্যার, আরেকটু পরে স্যার। এটা স্যার এটার পরে স্যার, স্যার এটার পরে, এটার পরে স্যার। এই যে এখানে স্যার, এই যে 2 নাম্বারটা স্যার, এই যে ফর গুডস থার্ড শিডিউল। হ্যাঁ, এটি হলো আসলে মেইনলি উইথ হোল্ডিং এন্টিটি। থার্ড স্কেজুলে যে সকল পণ্য বা সেবার লিস্টটা দেওয়া আছে, তারা যদি কোনো পণ্য বা সেবা সরবরাহ করে, তাহলেই বিডিএসটা অ্যাপ্লিকেবল হচ্ছে, মানে ডিডাকশন করার, তাই না? স্যার স্যার এটা যদি, হ্যাঁ স্যার এটা যদি একটু বলতেন স্যার। আচ্ছা, এটাই বলতেছিলাম যে বিডিএসটা কাটতেছে কি, মনে করেন তৃতীয় তফসিলে একটা আছে অডিট ফার্ম, সিম্পল অডিট ফার্ম, ওখানে তৃতীয় তফসিলে অডিট ফার্মের কথা বলা আছে, সার্ভিস কোড নাম্বার দেওয়া আছে, অডিট ফার্মের সার্ভিস কোড 34 মনে হয়। তো একটা অডিট করলো অডিটর, বছর শেষে সে বিল করলো, অডিট ফি 1 লক্ষ টাকা। তৃতীয় তফসিলে রেট দেওয়া আছে, অডিট ফি এর উপর ভ্যাট হলো 15%। ওকে, তাই না? জি বুঝে স্যার, গেল? জি তাহলে স্যার। বিল কত হলো? 1,15,000 টাকা। অডিট ফি 1 লাখ, 15% ভ্যাট, টোটাল বিল 1,15,000। বিলটা কাকে করছে? একটা কোম্পানিকে, লিমিটেড কোম্পানি। এখন লিমিটেড কোম্পানি বিলটা পেলো, ওখানকার যে অ্যাকাউন্টেন্ট
তার দায়িত্ব কি? সে তো কনফিউজ, ভ্যাটটা কাটবে কি কাটবে না, তাই না? বিল তো ভ্যাট সহ আমাকে বিল করলো তখন, এবং আপনাকে 6.3ও দিয়ে দিয়েছে। কে? অডিট ফার্ম 6.3 দিয়ে দিয়েছে যে ভাই এই যে ভ্যাট 6.3 দিলাম, চালানো দিলাম, আমি ভ্যাটটা দিয়েছি, 15,000 টাকা ভ্যাট দিয়েছি। ওকে, এখন এই কোম্পানি কি ভ্যাট কাটবে কি কাটবে না? প্রথম হলো ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক কাটতেই হবে, তৃতীয় তফসিলে যেহেতু বলা আছে এই পণ্যটা বা সেবার কথা। তাহলে আমি এখন বিল দিচ্ছি ওকে 1,00,000 টাকা, 15,000 টাকা ডিডাকশন করে রাখলাম, রেখে 15 দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিলাম। 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আমি 6.6 ইস্যু করে দিলাম কোম্পানি, যে তোমার হয়ে আমি 15,000 টাকা কাটছি। তাহলে এখন কোশ্চেন হলো, অডিট ফার্ম দুইবার ভ্যাটটা দিয়ে দিল না? দিল কি? জি স্যার। দুইবার হয়ে গেল না? আইনগতভাবে তো সে মানে মানে তাকে তো দুইবার দেওয়া হলো। তখন এই অডিট ফার্ম তার ভ্যাট রিটার্নে 15,000 টাকা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে। বুঝতে পারলাম? যখন জি আমরা স্যার। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবো, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কেবল হয় নাই যে আপনার সাথে কিন্তু বার্গেনিং চলতেছে, মারামারি চলতেছে যে ভাই আপনি, আমি তো ভ্যাট দিয়েছি, কেন আপনি আমার আবার আবার ভ্যাট কেটে আমার নতুন করে চালান জমা দিচ্ছেন? আপনি তো একটা অ্যাকাউন্টেন্ট, কোথাকার অ্যাকাউন্টেন্ট? ওই লিমিটেড কোম্পানির অ্যাকাউন্টেন্ট। আপনার সাথে ফাইট করতেছে কে? অডিট ফার্মের ম্যানেজার। জি স্যার। অডিট ফার্মের ম্যানেজার আপনার সাথে ফাইট করতেছে, এই আপনি কে জানেন, প্রত্যেকে জানছেন, আপনি কেন আমার থেকে ভ্যাট কাটতেছেন? দেখেন না আমি চালান দিলাম, 6.3 দিলাম, কেন আপনি ভ্যাট কাটতেছেন? মানে আপনি আইনগতভাবে কাটতে বাধ্য। ক্লিয়ার? স্যার তাহলে কোম্পানি হিসেবে আমি আইনগতভাবে ভ্যাট কাটতে বাধ্য স্যার। হ্যাঁ, লিমিটেড স্যার কোম্পানি, উইথ যদিও হোল্ডিং এন্টিটি, জি উইথ স্যার, হোল্ডিং স্যার এন্টিটি যদিও স্যার ওই আইনগতভাবে অডিট ফার্ম, বাধ্য। স্যার যদিও তখন স্যার অডিট ফার্ম কেটে দিছে, তারপর আমরা বাধ্য স্যার। হ্যাঁ, তখন ওই ম্যানেজারকে আপনি বলে দিয়েছেন যে এই যে তোমার আমি কাটলাম, তুমি তোমার ভ্যাট রিটার্নে এই 15,000 টাকা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নাও। তাহলে একই হলো, প্রথমে সে 15,000 টাকা সেলস এর সাথে লিখছে, তার সেলস এর সাথে 15,000 টাকা ভ্যাট অ্যাড করে লিখছে, আবার পরে সে এই চালানের মাধ্যমে 6.3 দিয়ে 6.6 পাওয়ার পর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে 15,000 টাকা দিতে হলো না তার। 85,000 পাইলো স্যার? হ্যাঁ, এখন কি 1,85,000 পাইলো? 85,000 টাকা পাইলো। পরে যখন সে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিল, আলটিমেটলি সে 1,00,000 টাকাই পেয়ে গেল। বুঝতে পারছি? সাধারণত অডিট ফার্ম বিলটা করে 6.63ও ইস্যু করে, ভ্যাটটা জমা দেয় না, ওই যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেয়। আর যদি দিয়েও থাকে তাহলে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এটা আমরা আসবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, উইল উইল কাম টু ইউর আনসার ইন আওয়ার নেক্সট ক্লাস। ওই যে when we discuss about increasing adjustment and decreasing adjustment and when we fill up the return, যখন আমরা when we discuss about how to fill up the VAT return, it will be clear to everyone. Okay? জি স্যার, তখন একটু স্যার টাচ দিলেই হবে স্যার। হ্যাঁ, তখন আমি এগুলো প্রত্যেকটা জিনিস টাস্ক দিয়ে দিব, it will be clear to everyone. আজকে আমাদের ডিসকাশন সেশন ছিল উইথ হোল্ডিং এন্টিটি। উইথ হোল্ডিং এন্টিটি কারা, তাদের কি ক্ষমতা, এটা নিয়ে ডিসকাশন। ওকে?
এনি মোর কোশ্চেন? এই 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 হ্যান্ড আউটটা কি আপনারা পেয়েছেন? না স্যার। ওকে, আই এম স্যার সেন্ডিং। একটু মেল স্যার একটু মেল করে দিলে ভালো হয় স্যার। এখনই দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। হ্যাঁ, রিপ্লাই দিয়ে স্যার মেল করে দেন কাইন্ডলি, তাহলে ভালো থাকে, সবার কাছে থাকে, পায়। হ্যাঁ, definitely। থার্ড শিডিউলটা দিবেন? থার্ড শিডিউলটা, হ্যাঁ আমি দিব। আমি ওই লেটেস্ট বইটা কালেক্ট করতেছি, মানে এই যে জুলাই মাসের শেষেই, মানে আগস্ট মাসেই নতুন বইটা বের হওয়ার কথা, হ্যাঁ? তো আমি লেটেস্টে দিতে যাচ্ছি আপনাদের। লেটেস্টে দিলে ক্লিয়ার হবে। একটা মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আলামিন। ও হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, খেলা তো। ওই যে আমি তো সিএ ক্লাস নিচ্ছিলাম তো, এই যে শেষ শেষ পর্যায়ে, হ্যাঁ আমি আসছি, বেশিক্ষণ লাগবে না, আমার 10 মিনিট লাগবে আসতে।